আমরা প্রেগন্যান্সিতে খাবার নিয়ে কথা বলছি। এখন প্রেগন্যান্সিতে সবারই প্রশ্ন থাকে যে শুধু কি খাবার, আর আমরা কিভাবে প্রেগন্যান্সিতে আর কি ভাবে নিয়ম কানুন মানবো। আরও তো অনেক কিছুই আছে, যেমন ঘুমের কথা বললাম, বিশ্রাম দুপুরে 2 ঘন্টা, রাতে 8 ঘন্টা মিনিমাম আমরা বিশ্রাম করব। তারপরে আমরা শুব কিভাবে, আমরা সাধারণত কাত হয়ে শুব, ডান কাত অথবা বাম কাত। আর যদি আমরা চিত হয়ে শুই তাহলে আমাদের সমস্যা কি, যখন জরায়ুটা বড় হবে 5 মাসের পরে, তাহলে একটা নরম পাইপের উপর যদি একটা ইট বা পাথরের টুকরা রাখা হয় তাহলে ওই পাইপের ভিতর দিয়ে পানিটা পাস করবে না। তাহলে কি হবে, পানিটা পাস না করলে এটা ক্ষতিকর। তার মানে জরায়ুটা যখন আমরা এরকম যখন আমরা হয়ে শুব, চিত হয়ে শুব, তখন ওই জরায়ুটা যে মোটা যে ভেসেল আছে যেটাকে অ্যাওর্টা ভেনা কাভা বলা হয়, সেটার উপরে চাপ পড়বে। চাপ পড়লে তাহলে হার্টে ব্লাডটা ঢুকবে না, ভেনাস রিটার্নটা হবে না, রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, সিনকোপাল অ্যাটাক হতে পারে। সেই জন্য আমরা সবসময় যে কোনো কাতে আমরা শুব, এটা আমরা খেয়াল করব। তারপরে অনেক সময় দেখা যায় যে হালকা শেষের দিকে পায়ে পানি আসতে পারে, নর্মালি কিছু পানি আসতে পারে, যেহেতু ডেলিভারিতে কিছু লস হয় পানি, সেটা ন্যাচারাল মেকানিজমে কিছু বডি ফ্লুইড বাড়ে প্রেগনেন্সিতে। অনেক সময় পা ফুলে গেলে আমরা কি করব, হালকা ফুলে গেলে একটা বালিশের মধ্যে শুয়ে 2টা বালিশের উপরে আমরা পা তুলে দিয়ে রাখবো, তাতে ঠিক হয়ে যাবে। আমরা চেষ্টা করব পাটা যাতে অনেকক্ষণ আমরা ঝুলায় না রাখি, এটা খেয়াল করব। আমাদের ড্রেসটা কেমন হবে, আমাদের ড্রেসটা হবে লুজ ড্রেস, ম্যাটারনিটি ড্রেস, কোনো টাইট ড্রেস না। কারণ যে কোনো টাইট জিনিস যদি আমরা পরি তাহলে স্কিনের উপরে চাপ পড়লে সেখানে সার্কুলেশনটা হ্যাম্পার হবে। অনেকে আমাদের ধারণা আছে যে আমরা নাভির উপরে টাইট করে পেটটা বাঁধবো যাতে জরায়ুটা ছোট থাকে। এটা এই ধরনের ভুল ধারণা আমাদের থাকলে চলবে না। আমরা ঢিলা কাপড় পরবো, এটা ম্যাটারনিটি ড্রেস। আমরা জার্নিটা কেমন করব, জার্নিটা আমরা করব যে জার্কিং মুভমেন্ট, যে জার্নিতে জার্কিং মুভমেন্ট হবে সেই জার্নিটা আমরা করব না, অ্যাভয়েড করব সেই জার্নিটা। আমরা ট্রেনের জার্নিটা সেফ, পানির জার্নিটা সেফ। বাই রোডে যদি আমরা জার্নি করি তাহলে যাতে জার্কিং না হয়, তাহলে সাবধানে আমরা জার্কিংটাকে অ্যাভয়েড করে ওইভাবে আমরা জার্নিটা করব। আমরা বিছানার থেকে, শোয়ার থেকে অনেক সময় নামবো কিভাবে, এটাও আমাদের জানলে একটু সুবিধা হয়। আমরা যদি শুয়ে থাকি তাহলে আস্তে করে আমরা কাত হব, কাত হয়ে কনিতে ভর দেব, কনিতে ভর দিয়ে আমরা উঠে বিছানায় বসবো, বসে একটা পা নামাবো, তারপরে আরেকটা পা। আমরা হুটহাট করে উঠে বসে আমরা নামতে যাব না, আমরা হিল পরবো না, আমরা ফ্ল্যাট স্যান্ডেল পরবো। কারণ আমাদের যে ওজনে যে এক্সিস আছে, যে ওজনটা যে বডিতে মাথা থেকে পা পর্যন্ত যে ওজনটা যে পাস হয়, এটার একটা এক্সিস আছে। যদি আমরা হিল পরি তাহলে সেই এমনিতেই প্রেগনেন্সিতে কি হয়, জরায়ুটা বড় হয়ে যাওয়ার জন্য এক্সিসটা চেঞ্জ হয়। এই জন্য হাঁটার ধরনটাও কিন্তু প্রেগনেন্ট মহিলাদের একটু হাঁসের মতো থাপথুপ করে হাঁটে। এই জন্য আমরা হিলটা কখনোই পরবো না, তাহলে ওই এক্সিসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে এটা ক্ষতিকর। আর শুভ আমরা কি বিছানায়, আমরা সাধারণত শক্ত বিছানায় শুভ, একটা পাতলা তোষকের উপর শুভ। জাজিম ম্যাট্রেস দিয়ে আমরা কখনোই শুভ না। কারণ প্রেগনেন্সিতে কি হয়, যে লিগামেন্টগুলো আছে হরমোনের জন্য লিগামেন্টগুলো লুজ হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়। এই জন্য তখন দেখা যায় যে খুব ব্যথা হয়, খুঁড়ায় খুঁড়ায় হাঁটে। এই জন্য আমরা জাজিম ম্যাট্রিক্স এটা আমরা অ্যাভয়েড করব, আমরা পাতলা তোষকে আমরা শুভ। আমরা কি করব, অনেক সময় দেখা যায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি না, দোতলা 3 তলায় থাকি, হয়তো সেখানে লিফটের সিস্টেম নেই, ব্যবস্থা নেই। তাহলে আমরা কি করব, আমরা কিভাবে এই সিঁড়িতে পাবো এবং সিঁড়িতে বেয়ে নামবো। তাহলে আমরা যখন সিঁড়িতে প্রেগনেন্সি অবস্থায় উঠবো, তাহলে প্রথমে সিঁড়িতে একটা স্টেপ দিব, দিয়ে আরেকটা পা এনে ওটার সাথে মিলাবো, তারপর আরেকটা স্টেপ দিয়ে পাটা নিয়ে মিলাবো। তো নর্মালি আমরা যেরকম এরকম করে উঠি, এইভাবে করে আমাদের স্টেপ করা যাবে না। প্রেগনেন্সিতে আমাদের স্টেপটা একটু এইভাবে সাবধানে করতে হবে। যখন প্রেগনেন্সি অ্যাডভান্সের দিকে যাবে তখন ফ্ল্যাট কোমরে বসলে পরে অনেক সময় চাপ খায় পানিটাও ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব তখন হাই কোমরটা ইউজ করার। হাই কোমরটা ইউজ করলে তাহলে পেটে চাপ পড়বে না, এই জিনিসটা আমরা খেয়াল করব। অনেকে মনে করে যে প্রেগনেন্সিতে অনেকেরই স্ট্রেচিং হয়, মানে পেটে অনেক বড় বড় ফাটা দাগ হয়। তাহলে অনেক সময় আমরা কি করি, যে পেটে হয়তো জোরে জোরে আমরা মালিশ করি। অ্যাকচুয়ালি জোরে কিছু মেসেজ করা যাবে না। এমনকি আমরা গোসলের সময় ব্রেস্টটা যে পরিষ্কার করবো আমরা সাবধানে করব, কোনো কারণে আমরা নিপলটা বেশি টাচ করব না। সেটা যেভাবেই হোক আমরা নিপলটা টাচ করার থেকে একটু সাবধান থাকবো। কারণ নিপল টাচ করলে যখন ব্রেস্ট ফিডিং করে তাহলে নিপল টাচিং হয়, নিপল টাচ করলে একটা হরমোন আসে,
যে হরমোনটা জরায়ুকে কন্ট্রাকশন করে। তাহলে জরায়ু যদি ওইভাবে কন্ট্রাকশন হয় তাহলে একটা ডেলিভারি প্রিমেচুর লেবার বা অ্যাবর্শনের একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা এই জিনিসগুলো, আর যদি পেটে তেল দিই আমরা হালকা করে আমরা দিব, জোরে কোনো মেসেজ করব না। আরেকটা হলো ইন্টারকোর্সের একটা ব্যাপার, মিটিং। প্রথম 3 মাস আমরা অ্যাভয়েড করব ইন্টারকোর্সকে। অ্যাভয়েড করলে ভালো। এই সময়টা যেহেতু সিমেনে অনেক অর্গানিজম থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, এটা কন্ট্রাকশন হয়ে অ্যাবর্শন হতে পারে। আর শেষ 2 মাস আমরা অ্যাভয়েড করব, তখন পানি ভেঙে যেতে পারে, ইনফেকশন হতে পারে। আর মাঝামাঝি সময় আমরা যখন থাকবো তখন আমরা কেয়ারিং হব কি, পেটে যাতে চাপ না পড়ে, ডিপ পেনিট্রেশন যাতে না হয়, এবং বেরিয়ার মেথড ইউজ করব যাতে ভিতরে ইনফেকশনের জন্য কোনো ক্ষতি না হয়। তাহলে মোটামুটি আমরা এই নিয়মগুলো, খাবার পাশাপাশি এই নিয়মগুলো আমরা প্রেগন্যান্সিতে মেনটেন করব।